আমন্ত্রণ দীপ্ত সংবাদের সাথে আছি আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি, জানালেন আইন উপদেষ্টা। কোনো রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রাখার সুপারিশ করেনি কমিশন, দাবি কমিশন প্রধানের। যে কোনো নির্বাচিত সরকার অনির্বাচিত সরকারের চেয়ে ভালো, আলোচনায় বিএনপি মহাসচিব। প্রথম দিনেই অর্ধশত নির্বাহী আদেশ জারি ট্রাম্পের, বেশিরভাগই অভিবাসন ও জলবায়ু সংক্রান্ত। শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি জানান, শেখ হাসিনাকে ফেরাতে সব ধরনের চেষ্টা করছে সরকার। আইন উপদেষ্টা জানান, সাইবার সিকিউরিটি আইনের সব মামলা প্রত্যাহার হবে। সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো আইন সংস্কারের ক্ষমতা আইন মন্ত্রণালয়ের নেই এবং মন্ত্রণালয় তা করছে না বলেও জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। সংবিধান সংশোধনের কোনো ক্ষমতা আইন মন্ত্রণালয়ের নাই। আইন উপদেষ্টা জানান, শেখ হাসিনাকে যে কোনো মূল্যে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করেছে সরকার। তিনি কথা বলেন ভারতের সাথে করা বন্দী প্রত্যার্পণ চুক্তি নিয়েও। ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যার্পণ না করে তাহলে এটা বাংলাদেশের সাথে ভারতের যে প্রত্যার্পণ চুক্তি সেটা সুস্পষ্ট লঙ্ঘন হবে। সেটা আমরা সেই ব্যাপারে আমরা বিশ্ব সমাজে কি পদক্ষেপ নেব সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে। আর হচ্ছে আমরা রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে। আমাদের যা যা করণীয় আছে আমরা করে যাচ্ছি, আরও কিছু করণীয় থাকলে ক্ষেত্র বিশেষে চিন্তা করে আমরা অবশ্যই করব। আইন উপদেষ্টা জানিয়েছেন 5 আগস্টের পরের মামলার সাথে এর আগের মামলাগুলোর সুস্পষ্ট পার্থক্য রয়েছে, তাই মামলাগুলোর বিষয়ে বস্তুনিষ্ঠতা ছাড়া কাউকেই গ্রেপ্তার না করার জন্য পুলিশকে বলা হয়েছে বলেও জানান তিনি। আমাদের প্রত্যাশা মাফিক পুলিশ বাহিনী না, গত 15 বছরের পুলিশ বাহিনী তাদের উত্তরাধিকারিত্ব আমরা পেয়েছি, কিছু ক্ষেত্রে ব্যত্যয় হতে পারে। আর আদালতে যে মামলাগুলো দায়ের করা হয় বা যেটা বিচারিক স্টেজে আসবে সেটা আপনারা নিশ্চিত থাকতে পারেন আমাদের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করবে। এখানে কোনো রকম ডিকটেশন হবে না, মেরিট না থাকলে অবশ্যই ওনারা ব্যবস্থা নেবেন। সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ কিভাবে বাস্তবায়ন করা হবে তা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে নির্ধারণ করা হবে বলে দাবি করেছেন আইন উপদেষ্টা। জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনের সাথে ট্রাইব্যুনালের বিচারের কোনো বিরোধ নেই। রুবা আয়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে 2 সাবেক প্রতিমন্ত্রী ও 1 এমপির বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার দুদক কর্মকর্তারা জানান, এদের ব্যাংকে অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুদক। কুড়িগ্রাম 4 আসনের সাবেক সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের বিরুদ্ধে 12 কোটি 81 লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তার ব্যাংক হিসাবে সন্দেহজনক 17 কোটি 56 লাখ টাকার বেশি লেনদেনের তথ্য পেয়েছে দুদক। এসব অভিযোগে জাকির হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সংস্থাটি। অর্থপাচার আইনে এই মামলা দায়ের করা হয়। মোহাম্মদ জাকির হোসেন অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ 12 কোটি 81 লক্ষ টাকারও বেশি সম্পদ অর্জন এবং নিজ নামে 9টি ব্যাংক হিসাবে 30 কোটি 45 লক্ষ টাকারও বেশি অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন। আওয়ামী লীগ সরকারের আরেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির বিরুদ্ধে 5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করার অভিযোগ আনা হয়েছে। এছাড়া 9টি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে 12 কোটি 32 লাখ টাকা লেনদেনের তথ্য পেয়েছে দুদক। এছাড়া 5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং 11 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ উঠেছে কুষ্টিয়া 1 আসনের সাবেক সংসদ সদস্য সারোয়ার জাহান ও তার স্ত্রীর বিরুদ্ধে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মেহের আফরোজ জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত 5 কোটি 27 লক্ষ টাকারও বেশি সম্পদ অর্জন, 12 কোটি 32 লক্ষ টাকা জমা এবং 9 কোটি 99 লক্ষ টাকা উত্তোলন সহ অস্বাভাবিক লেনদেন। গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর নড়ে চড়ে বসেছে দুদক। ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে অভিযান ও মামলা দায়ের চলমান রেখেছে এই সংস্থাটি। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।
কোনো গোষ্ঠী বা রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রাখতে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন কোনো সুপারিশ করেনি, এমনটাই দাবি কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের। তবে তিনি জানান, ছাত্র জনতার আন্দোলনে যারা গণহত্যা চালিয়েছে তারা ফের রাষ্ট্র পরিচালনায় আসুক, এটা বেশিরভাগ মানুষ চায় না। বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিরোধীদের যেসব অভিযোগ ছিল তার মধ্যে অন্যতম নির্বাচন ব্যবস্থার ভরাডুবি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে ভোটের ব্যবস্থাকে ঢেলে সাজাতে সংস্কার কমিশন গঠন করে। বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন কমিশন সম্প্রতি প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে। এতে ১৫০টি সুপারিশ করা হয়। এসব সুপারিশকে সামনে রেখে নির্বাচন পিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন RFED টকে আমন্ত্রণ জানানো হয় বদিউল আলম মজুমদারকে। মঙ্গলবার আগারগামী নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এই আলোচনায় তাঁর কাছে প্রশ্ন ছিল, কোনো দলকে নির্বাচনের বাইরে রাখতে এই সব সুপারিশ দেয়া হয়েছে কিনা। আমরা কাউকে নির্বাচন থেকে দূরে রাখা নয়, এটা আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু প্রায় ২০০০ ব্যক্তি খুন হয়েছে এবং যারা গুম হয়েছে, যারা বিভিন্নভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে, আমরা কি চাই তারা আবার এসে আমাদের রাষ্ট্র পরিচালনা করুক? আমি তো মনে করি অধিকাংশ জনগণে চায় না। তো এখন আমরা প্রস্তাব করেছি, কারণ অধিকাংশ জনগণে চায় না। আগে সংস্কার না নির্বাচন, এমন প্রশ্নে পক্ষে বিপক্ষে মত রয়েছে অংশীজনদের। তবে বদিউলের মতে রাজনৈতিক পরিচ্ছন্নতা অর্থাৎ দুর্বৃত্তায়ন দূর করা, নির্বাচনী অঙ্গন দুর্নীতিমুক্ত ও ইসিকে শক্তিশালীকরণ, এই 3টি বিষয়ের সংস্কার করে নির্বাচন করা যেতে পারে। তারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার ব্যাপারে ব্যর্থ হয়েছে এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং গণতন্ত্র এটা আমাদের সংবিধানের মৌলিক কাঠামোর অংশ, বেসিক স্ট্রাকচার যেটাকে বলে। এবং একই সাথে তারা শপথ করেছে এবং শপথ ভঙ্গ করেছে। তো এই জন্য আমরা বলেছি একটা কমিশন গঠন করা। কমিশন তারা তদন্ত করে বের করবে, তারা কোনো অপরাধ করে থাকলে তাদেরকে যারা বিচারের আওতায় আনা। তো আমরা কোনো সুস্পষ্ট অপরাধের কথা বলিনি। তিনি দাবি করেন, ব্যবস্থার উন্নতি হলে আগামীতে তত্ত্বাবধায়ক সরকার জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজন করতে পারবে। তবে এটা এখনকার বিষয় নয়। এবারের পরে পরিস্থিতি। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। যে কোনো নির্বাচিত সরকার অনির্বাচিত সরকারের চেয়ে ভালো বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন প্রয়োজন। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। বিএনপি প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগারের ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে গ্রন্থ আড্ডার আয়োজন করা হয়। আড্ডা পরিণত হয় আলোচনা সভায়। আমি খুব খুশি হয়েছি। এতে বিএনপি মহাসচিব পড়াশোনা ও জ্ঞান চর্চার উপর গুরুত্ব দেন। সোভিয়েত ইউনিয়ন, চীন সহ বিভিন্ন দেশে বিপ্লবের পর রাজনৈতিক সামাজিক পরিস্থিতির কথা তুলে ধরে তিনি ছাত্রদের ধৈর্যের সাথে বর্তমান পরিস্থিতি মোকাবেলায় পরামর্শ দেন। আমাদের এখানে এখন যে অস্থিরতা বিরাজ করছে, এই অস্থিরতা থেকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই, তাকে যদি কন্টেইন করতে চাই, আমাদেরকে ধৈর্য ধরে পা ফেলতে হবে। এমন কিছু আমরা করবো না আমরা আরো নৈরাজ্যের সৃষ্টি করে আরো বিপদ আমরা যেন দেখে না। দেশের বর্তমান অস্থিরতা ও সংকট থেকে উত্তরণের জন্য আবারও নির্বাচনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচিত সরকারের পক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব। যে কোনো নির্বাচিত সরকার কিন্তু একটা অনির্বাচিত সরকারের চেয়ে ভালো। অনেক ত্রুটি আছে, আমি বিশ্বাস করব। তো অনেক ত্রুটি তারা নিয়ে এসছে, একটা জঞ্জালের মধ্যে এসছে, একেবারে ধ্বংসপ্রাপ্ত জঞ্জাল। দিন দিন প্রশাসনে দুর্নীতি বেড়েই চলেছে বলেও অভিযোগ করেন তিনি। সরকারি আমলাদের মধ্যে। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। গণহত্যার বিচারের পর জনগণ রায় দেবে আওয়ামী লীগের রাজনীতির অধিকার আছে কিনা। মঙ্গলবার বরিশালে জামায়াতের জেলা মহানগর কর্মী সম্মেলনে জামায়াতের আমির শফিকুর রহমান একথা বলেন। তিনি জানান, এদেশে আর কোনো ফ্যাসিবাদ মাথা তুলে দাঁড়াতে পারবে না। একটা গোষ্ঠী জনগণকে বিভক্ত করেছে, মুক্তিযুদ্ধের পক্ষে এক শক্তি, বিপক্ষে আরেক শক্তি বলে আখ্যা দিয়েছে। জামায়াতের আমির বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, তারা ক্ষমতার রাক্ষস ছিল। গণহত্যাকারী এই দলের প্রত্যেকের বিচার হবে। যুদ্ধ এখনও শেষ হয়নি জানিয়ে কর্মীদের তৈরি থাকার আহ্বান জানান জামায়াতের আমির। কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য, রাজনীতির নাম যদি গণহত্যা হয় তাহলে এমন দল বাংলাদেশের জনগণ বরদাস্ত করবে না। রাজনীতির নাম যদি জনকল্যাণ হয় তাহলে জনগণ যাকে পছন্দ করবে তাকে বরণ করে নেবে।
আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা কোনো রাজনৈতিক দল নয়, বরঞ্চ গণহত্যাকারী একটা সিন্ডিকেট। যারা আমাদেরকে 1 আগস্ট নিষিদ্ধ করলেন, আল্লাহ তাদেরকে মানুষের মনের ভিতরে নিষিদ্ধ করে দিলেন মাত্র 4 দিনের মধ্যে। এখানে আমাদের কোনো বাহাদুরি নেই। অনেকে এই আন্দোলনের কৃতিত্ব দাবি করেন, আবার অনেকে এই আন্দোলনকে মানতেও পারেন না। আমরা বলি যে এই আন্দোলনের মূল কৃতিত্ব আল্লাহ রাব্বুল আলামিন। ওয়ার্ল্ড ইকোনমিক সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ডের জুরিক পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ও তাঁর সফর সঙ্গীদের বহনকারী বিমান স্থানীয় সময় দুপুর 12:30টার দিকে জুরিক আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান। 4 দিনের সফর শেষে 25 জানুয়ারি দেশে ফিরবেন তিনি। সম্মেলনে বাংলাদেশ বিষয়ে আলাদা একটি সংলাপ হবে। এতে দেশের বিনিয়োগের পরিবেশ সম্পর্কে একটি ধারণা দেবেন প্রধান উপদেষ্টা। সফরে জার্মান চ্যান্সেলর, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট ও বেলজিয়ামের রাজার সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এবার যুক্তরাষ্ট্র প্রসঙ্গ। প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে প্রথম দিনই কার্যত ঝড় তুলেছেন ডোনাল্ড ট্রাম্প। অন্তত অর্ধশত নির্বাহী আদেশে সই করেছেন তিনি, যার বেশিরভাগই অভিবাসন, নাগরিকত্ব ও জলবায়ু চুক্তি সংক্রান্ত। ফলে যুক্তরাষ্ট্রে আর জন্মগতভাবে নাগরিকত্ব পাওয়ার অধিকার থাকছে না। 150 বছর ধরে আমেরিকায় যে আইন চলছে, এক নিমিষেই তা বাতিলের আদেশ দিলেন ট্রাম্প। বন্ধ হচ্ছে দেশটিতে শিশুদের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার। আগামী 20 ফেব্রুয়ারি থেকে আদেশটি কার্যকর হবে। ট্রাম্পের নির্দেশ অনুযায়ী অবৈধভাবে বা শিক্ষা বা পর্যটন সহ সাময়িক ভিসায় যুক্তরাষ্ট্রে এসে সন্তান জন্ম দিলে শিশুটি মার্কিন নাগরিকত্ব পাবে না। আবার জন্ম নেওয়া শিশুর বাবা মা যদি বৈধভাবে আমেরিকায় গিয়ে থাকেন কিন্তু তাদের মধ্যে কোনো একজন সেখানকার স্থায়ী বাসিন্দা না হন, তাহলেও সেই শিশু মার্কিন নাগরিকত্ব পাবে না। বিশ্বের শক্তিধর দেশ যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার একটি বড় অংশ অভিবাসী। 2024 সালের মার্চ মাসের তথ্য অনুযায়ী দেশটিতে অভিবাসীর সংখ্যা 5,12,50,000, যা মোট জনসংখ্যার 15.5%। পরিসংখ্যান অনুযায়ী আমেরিকায় মেক্সিকান বংশোদ্ভূতরা সর্বোচ্চ সংখ্যায় নাগরিকত্ব পেয়েছেন, আর এখন এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ভারতীয় বংশোদ্ভূত। আইন বিশেষজ্ঞদের মতে নির্বাহী আদেশ দিয়ে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল করা সম্ভব নয়। প্রেসিডেন্ট এককভাবে এ সিদ্ধান্ত কার্যকর করতে পারবেন না। তাছাড়া যদি কাউকে নাগরিকত্ব দিতে অস্বীকৃতি জানানো হয় তবে আইনি লড়াই শুরু হবে। জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল করতে সংবিধান সংশোধনের প্রয়োজন হবে, যা কংগ্রেসের 2 কক্ষে 2/3 সমর্থন এবং 50টি অঙ্গরাজ্যের 3/4 অনুমোদন ছাড়া সম্ভব নয়। তবে এই পদক্ষেপের ফলে অভিবাসী পরিবারে জন্মগ্রহণকারী অনেক শিশু মার্কিন নাগরিকত্ব থেকে বঞ্চিত হতে পারেন। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। রাজধানীর বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে 2 পক্ষের মারামারিতে 7 জন আহত হয়েছে। আহতদের মধ্যে এক নারী শিক্ষার্থী রয়েছে। আহত সবাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। পরে আহতদের পক্ষে বিক্ষোভ মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি অংশ। মঙ্গলবার বিকালে এই ঘটনা ঘটে। সোমবার রাজধানীর ড্যামরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক কর্মীকে মারধরের ঘটনা নিয়ে মঙ্গলবার সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে মারামারিতে জড়ায় 2 অংশ। ড্যামরা থেকে আসা সংগঠনটির নেতাকর্মীরা তাদের উপর হামলার অভিযোগ এনেছে। তারপর হচ্ছে আপনার আসাদ বিন রনি, তারা আমাদেরকে ভিতরে ডেকে এবং বিভিন্ন সংগঠনের ট্যাগ লাগিয়ে তারা আমাদেরকে অতর্কিত হামলা করে। জুলাইয়ে যে প্ল্যাটফর্ম সামনে থেকে নেতৃত্ব দিয়েছে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম দেখে মনে হচ্ছে তারা ছাত্রলীগই হয়ে উঠতে চান এবং সে পথেই এগুচ্ছেন। রাজধানী মিরপুর 12 নম্বরে ঝিলপাড়ে 7 একর জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। মঙ্গলবার অভিযান শেষে বরাদ্দকৃত জমি ঢাকা সাংবাদিক সমবায় সমিতিকে বুঝিয়ে দেওয়া হয়। হঠাৎ করে বস্তি উচ্ছেদ হওয়ায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ।
2006 সালে সাংবাদিকদের আবাসনের জন্য 7 একর জায়গা বরাদ্দ দেয় বিএনপি জোট সরকার। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সেই জমি অবৈধভাবে দখল নেয় ঢাকা 16 আসনের সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা ও তার লোকজন। পরে অবৈধভাবে বসতি স্থাপন করা হয়, যেখানে বসবাস করতেন নিম্ন আয়ের মানুষ। মঙ্গলবার এই জমি উদ্ধারে অভিযান চালায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। উদ্ধার অভিযানে অংশ নেয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করায় ক্ষোভ প্রকাশ করেন বস্তির লোকজন। কোথায় যাবো? এই যে শীতের দিন, আমি যে এখন একটু গা ঢাকা দিয়ে থাকবো, আমার একটা পোশাক আমি বাইর করতে পারি নাই। আমরা চাই আমাদের জন্য সরকার একটু আমাদের যে কোনো একটা আবাসন দিক। দখল হওয়া এই সম্পত্তির মালিক জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। এর মধ্যে 7 একর জমি বরাদ্দ ছিল ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নামে। বরাদ্দ পাওয়ার পর বারবার নোটিশ করলেও ইলিয়াস মোল্লার প্রভাবে জমি উদ্ধার করা যায়নি। গত 1 মাস ধরে আমরা সময় চিঠি চালাচ্ছি বা ওদেরকে নোটিশ করা সব মিলে প্রায় মাস 2 মতো সময় নিয়ে আমরা এটা আজকে আমাদের গৃহায়নের জন্য আমরা গৃহায়ন আবার ফেরত পেলাম এবং এটা আমরা যাদেরকে বরাদ্দ দেওয়া হচ্ছে তাদেরকে সেটা আমরা বুঝিয়ে দিব। 19 বছর পর সমিতির জায়গা বুঝে পেয়ে স্বস্তি প্রকাশ করেন সংগঠনটির নেতাকর্মীরা। ইলিয়াস মোল্লা যখন এখানকার এমপি হন, উনি এসে প্রথম দিনেই আমাদের এখানে কিছু স্থাপনা ছিল সব গুড়িয়ে দিয়ে আমাদের এই জায়গাটা উনি দখল করে নেন। আওয়ামী লীগ সরকার পতনের পর সাংবাদিকরা তাদের জমি উদ্ধারে আবেদন জানালে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ নেয়। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। গাজীপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের সকল কারখানা খুলে দেওয়ার দাবিতে গণসমাবেশ করেছে প্রতিষ্ঠানটির শ্রমিকরা। মঙ্গলবার দুপুরে তেতুইবাড়ি এলাকার সানসিটি মাঠে গণসমাবেশ করে বেক্সিমকোর শ্রমিক কর্মচারীরা। সমাবেশে 42,000 শ্রমিক কর্মকর্তা কর্মচারী সহ এলাকাবাসীও অংশ নেয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা। বৈষম্য বিরোধী আন্দোলনের সরকার পতনের পর কর্তৃপক্ষ গত বছরের 16 ডিসেম্বর বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের অন্তত 16টি কারখানা বন্ধ ঘোষণা করে। পরে বকেয়া বেতন আদায় ও কারখানা খুলে দেওয়ার দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক কয়েক দফায় অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের মালিকানাধীন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে অভিযান চালিয়ে কর ফাঁকির প্রমাণ পেয়েছে এনবিআর। মঙ্গলবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলার বৈরাগী টোল গ্রামে 621 বিঘা জমির উপর নির্মিত সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে অভিযান চালানো হয়। জাতীয় রাজস্ব বোর্ডের গোয়েন্দা সেলের উপপরিচালক শাহ মোহাম্মদ ফজলে রাহি সহ 15 সদস্যের একটি দলে অভিযানে অংশ নেয়। এ সময় বিনিয়োগের নথি, আয় ব্যয়ের যাবতীয় হিসাবপত্র ও কম্পিউটারে হার্ড ডিস্ক সহ যাবতীয় তথ্য উপাত্ত যাচাই করে সিআইসি টিম। তুরস্কের একটি হোটেলে অগ্নিকাণ্ডে অন্তত 66 জনের প্রাণহানি হয়েছে, আহত হয়েছেন আরও অন্তত 32 জন। মঙ্গলবার দেশটির মধ্যাঞ্চলীয় বলু প্রদেশের একটি জনপ্রিয় স্কি রিসোর্টে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পাহাড়ের চূড়ায় অবস্থিত গ্র্যান্ড কার্তাল নামের হোটেলটিতে মধ্যরাতে রেস্তোরাঁর অংশে আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ সময় হোটেলটিতে 234 জন অবস্থান করছিলেন। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার ঘটনার ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হারোর্জি হালেভি। মঙ্গলবার তিনি পদত্যাগ করেছেন বলে ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে। হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধের সব লক্ষ্য অর্জিত হয়নি বলে মন্তব্য করেছেন হালেভি। এদিকে গাজার দায়িত্বপ্রাপ্ত ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় সামরিক কমান্ডের প্রধান মেজর জেনারেল ইয়ারন ফিঙ্কেলম্যানও পদত্যাগ করেছেন। যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে গাজার রাফা শহরে ইসরায়েলি সেনাদের গুলিতে শিশুসহ 3 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার বাসিন্দারা বাড়ি ফিরতে শুরু করলেও প্রয়োজনীয় ত্রাণ সহায়তার অভাব দেখা দিয়েছে। সোমবার 915টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে বলে জানিয়েছে জাতিসংঘ। একদিন বিরতির পর কাল আবার মাঠে গড়াচ্ছে বিপিএল। চট্টগ্রামে দুপুর 1টায় প্রথম ম্যাচে চিটাগং কিংস খেলবে ঢাকা ক্যাপিটালের বিপক্ষে। 8 ম্যাচে 5টিতে জয়ী চিটাগং আছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে, তবে এখনও প্লে অফ নিশ্চিত নয় তাদের। বিপরীতে ঢাকার জন্য প্লে অফের আশা শেষ। তারপরও বাকি ম্যাচগুলো
তাদের জন্য মর্যাদার লড়াই। সন্ধ্যা 6:30টায় ফরচুন বরিশালের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। বর্তমান চ্যাম্পিয়ন বরিশাল আছে পয়েন্ট টেবিলের 3-এ, আর প্রতিপক্ষ খুলনার জন্য বাকি ম্যাচগুলো বাঁচা মরার লড়াই, কারণ তারা আছে টেবিলের 5-এ। আবার মুখোমুখি হওয়ার অপেক্ষায় সাকিব আল হাসান ও তামিম ইকবাল। ঘরের মাঠে নয়, ভারতের রায়পুরে লিজেন্ডস লিগে দেখা যাবে দেশের এই দুই তারকা ক্রিকেটারকে। সাবেক আন্তর্জাতিক ক্রিকেটারদের নিয়ে আগামী 6 ফেব্রুয়ারি ভারতের ছত্তিশগড় রাজ্যের রায়পুরে শুরু হচ্ছে লিজেন্ড 90 লিগ। 7 দলের এই টুর্নামেন্টে তামিম খেলবেন বিগ বয়েজ ইউনিকারির হয়ে, আর সাকিবকে দেখা যাবে দুবাই জায়ান্টসের জার্সিতে। সম্প্রতি বাংলাদেশের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তামিম। অন্যদিকে রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে ফিরতে পারছেন না সাকিব। শেষ করব দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি, জানালেন আইন উপদেষ্টা। কোনো রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রাখার সুপারিশ করেনি কমিশন, দাবি কমিশন প্রধানের। যে কোনো নির্বাচিত সরকার অনির্বাচিত সরকারের চেয়ে ভালো, আলোচনায় বিএনপি মহাসচিব। প্রথম দিনেই অর্ধশত নির্বাহী আদেশ জারি ট্রাম্পের, বেশিরভাগই অভিবাসন ও জলবায়ু সংক্রান্ত। এ ছিল এখনকার মতন। আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।